খেজুর গাছের রস পাড়বে। এইটারে আমাদেরও খাওয়া হবে, কি বল? যা বলেছিস। আচ্ছা, ওরা তাহলে এই মতলবে এত ভোরে উঠেছে? হ্যাঁ, না, ধরতে হচ্ছে। নে নে উঠি, কাছে ওঠ। আমার না ভয় ভয় করছে। তাহলে সর, আমি উঠি। এই যে, কাউকেই উঠতে হবে না। গোপাল দাদু, হ্যাঁ, তোমরা একটা খুব খারাপ কাজ করতে যাচ্ছিলে। না বলে অন্যের জিনিস নেওয়া বা খাওয়াকে কি বলে জানো তো? চুরি। এ কি তোরা? দিদি, এই খেজুর রস চুরি করার জন্য তোদের পার্সোনাল কথা ছিল? চুপ চুপ। কিন্তু তোমরা আমায় কথা দাও যে তোমরা এরকম কাজ কখনো করবে না। একটা শর্তে। গল্প বলতে হবে, তাই তো? ঠিক তাই। কিন্তু এখন তো গল্প শোনানো যাবে না, তোমাদের পড়তে বসতে হবে বাড়ি গিয়ে। তাহলে তাহলে আবার কি, আজ বিকেলে শুনবো। বেশ, আজ তাহলে বিকেলে লঙ্কা দাদুর বাগানে বসেই গল্প শোনাবো। হ্যাঁ, এসে গেছি এসে গেছি, গল্প শোনাতে এসে হাজির গল্প দাদু। দম বেরিয়ে যাচ্ছে, একটু বসে নি, খিদে পাচ্ছে। ওই তো অনেক পেয়ারা ঝুলছে, তো একটা পেড়ে খাই। দারুণ গন্ধ তো, বাবা কি বড় লাগছে পেয়ারাটাকে নাকের কাছে ধরলে। যাই, পেয়ারাটা খেতে খেতে মিষ্টির দোকানেই যাই। কিন্তু পকেটে তো মাত্র 1 টাকা রয়েছে, মিষ্টি খাবো কি করে? থাক, খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো। মিষ্টি দেখতে তো আর টাকা লাগবে না। এই হতচ্ছাড়া, সর সর বলছি, সর। দিলি তো আমার কাঁচটা নোংরা করে। আবার পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক লাগিয়ে দেখছিলাম। বলি, মিষ্টি কি দেখার জিনিস? হ্যাঁ, খাবার জিনিস। খাবার খাবি নাকি একটা? হ্যাঁ খাবো। হ্যাঁ খাবো, ভাগ ভাগ এখান থেকে, ভাগ। দাও না ভোলা দাদু, দাও না একটা। দেব, আগে টাকা বার কর, দেব। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে হাওয়া পাতলা কর। বাহ, আমি টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তাহলে কি বিনা পয়সায় মিষ্টি খাবি? মামার বাড়ির আবদার নাকি? ও ভোলা দাদু, দাও না একটা মিষ্টি। বললাম তো, টাকা ছাড়া মিষ্টি হবে না। আচ্ছা, তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে তো কর। কি কাজ করব বলো? নে, কাঁচটা পরিষ্কার কর। নে, কাঁচটা পরিষ্কার কর। টাকা ছাড়া মিষ্টি যেন মরুভূমিতে বৃষ্টি। দাদু হয়ে গেছে। কই দেখি। এই তো দেখো, কাঁচ কেমন চকচক করছে। দাও, এবার মিষ্টি দাও। সে তো পেয়ে গেছিস। মানে এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, গন্ধ নিলি, আনন্দ নিলি, ব্যাস শোধ বোধ। যা এবারে কেটে পড়। কিন্তু তুমি যে বললে কাঁচ পরিষ্কার করলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও মুখে নিয়েছি এই কথা? যা কেটে পড় মোজা, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা, দাও
এবার মিষ্টি দাও। ও হরি, তাহলে তোর কাছে টাকা ছিল? মাত্র 1 টাকা গো। বেশ, কি মিষ্টি খাবি? সন্দেশ, সন্দেশ খাবো। কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, সুন্দর গন্ধ ছাড়ছে গো। রসগোল্লা তৈরি হচ্ছে, বুঝলি? এই নে, এই নে সন্দেশ। এ কি, এইটুখানি কেন? আর একটুখানি দাও। হ্যাঁ, আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন, বড় হলে বুঝবি। নে নে নে, এবার হাওয়া পাতলা কর তো, পাতলা কর। আর একটু দেবে না? তুই কি বাংলা কথাও বুঝিস না? এবার কি দোকান থেকে সরবি নাকি ধাক্কা দিয়ে বার করে দেবো? মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন, রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুখ আজ ভোতা হলো। কি হলো? এ কি, বোঁচা একা একা মাঠের পাশে বসে আছে কেন? দেখতে হচ্ছে। কিরে বোঁচা, তোর বন্ধুদের কাউকে তোর সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? ওরা সব মাঠে খেলছে। তাই তো, কিন্তু তুই খেলছিস না কেন ওদের সাথে? ওরা খেলতে নেয়নি? না দাদু, আমার খেলতে ইচ্ছা করছে না। কেন রে, বাড়িতে বকেছে? স্কুলে স্যার ঠেঙিয়েছে? মন খারাপ? এ কি রে, তুই আবার কাঁদছিস কেন? আরে কেন কাঁদছিস বল আমাকে, তোর কি হয়েছে? আমার মন খুব খারাপ। কেন রে, তোর মন খারাপ কেন? আমাকে বল, আমি তোর মন ভালো করে দেবো রে। ওই যে ভোলা ময়রা আছে না, ও খুব দুষ্টু লোক জানো। আমি কত কষ্ট করে কাঁচ পরিষ্কার করে দিলাম, আর ও কি না। যা এবারে কেটে পড়, কেটে পড়। ভোলা দাদু, তবে এই নাও 1 টাকা, সন্দেশ খাবো। এই নে, কিছু গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, আর একটুখানি দাও। জানিস না, ঘ্রাণে ন অর্ধ ভজন। তাহলে এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ দাদু, আমার কিন্তু একটা আবদার আছে। না, দাবি আছে, দাবি। আমার দাবি মানতে হবে, মানতে হবে। তাই বল, কি দাবি তোর? ভোলা ময়রার মিষ্টি বিনা পয়সায় খাওয়াতে হবে। কেন রে, বিনা পয়সায় কেন? বাহ, ভোলা ময়রাকে জব্দ করতে হবে না? হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। কিন্তু বোঁচা, ঠিক করে বলতো, তোর কোনো দোষ ছিল না তো? না গো দাদু, সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। বেশ বেশ বেশ, তুই যা চাইছিস তাই হবে। আচ্ছা, এবারে আমাকে বলতো, ভোলা ময়রা কখন দোকানে থাকে না? দাদু, ও দোকান ছেড়ে কখনো যায় না। শুধু বিকেলের দিকে ও খানিকক্ষণ ঘুমোয়, আর তখন দোকান সামলায় ওর ছেলেটা, ওই খোকা। ব্যাস ব্যাস, ওতেই হবে, ওতেই হবে। শোন বোঁচা, কাল রোদ পড়লে তোর সব বন্ধুদের আসতে বলিস মিষ্টি খাওয়ার জন্য, তাও আবার বিনে পয়সায়। হ্যাঁ রে। কি মজা, কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। কি মজা, কি মজা, ভোলা ময়রা পাবে সাজা। আমি এবার একটু চোখ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি। ঠিক আছে বাবা। খবরদার, একটা মিষ্টিতেও হাত দিবি না। না না, দেব না। ও, ঘুমের চোখ জড়িয়ে আসছে। তুই কিন্তু উঠে যাবি না, বসে পাহারা দে। আচ্ছা, তাই হবে। বাহ, রসগোল্লার সাইজ তো বেশ ভালো, একটু
চেখে দেখি। আরে আরে এ কি আপনি কি করছেন? থামুন থামুন। আমার তো কোনো গল্পই নেই। তোমার বাবা আমায় চেনেন, তাকে বলো আমি এসেছি। কিন্তু আপনি কি? আপনার নামটাই বা কি? বলা নেই কওয়া নেই, রসগোল্লা তুলে নিয়ে খাচ্ছেন। ওহো, তুমি আমার নাম জানবে? ঠিক আছে ঠিক আছে, বাবাকে বলো মাছি এসেছে। ও মাছি! বাবা বাবা তাড়াতাড়ি এসো, মাছি এসেছে। সবে ঘুমটা ধরেছে, কে এসেছে? আরে মাছি মাছি! মাছি? আর এই নিয়ে তুই গলা ফাটাচ্ছিস? হ্যাঁ, তুই আচ্ছা হাঁদা তো। বলো বড় মাছি এসেছে। বাবা বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা তাড়াতাড়ি এসো। বোকা, উঠলে কিন্তু পট পট করে তোর সব কটা হাড় আমি ভেঙে ফেলবো। ওই দেখো, বিশ্বাস করে না, মাছি যে সব খেয়ে নিল গো। খাক খাক, যত পারে খাক। ও এরকম প্রত্যেক দিনই খায়। খা। ও বাবা বাবা, তুমি কিন্তু এরপর আমাকে আর কিচ্ছু বলতে পারবে না। বোকা, চিৎকার বন্ধ করবি, না হলে কিন্তু আমি গিয়ে তোকে আর আস্ত রাখবো না। দেখেছো, তোমায় আগেই বলেছিলাম না, তোমার বাবা আমাকে খুব ভালো করেই চেনেন। যাই হোক, এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? আবার বাবাকে বিরক্ত করছো কেন? বাবা ঘুম থেকে উঠলে বলো যে মাছি খুব আনন্দ পেয়েছে। আচ্ছা। নে নে, তোরা যত পারিস খা, খেয়ে নে খেয়ে নে। দাদু কি করে আনলে? একটা ভুঁড়িওয়ালা বড় মাছি গেছিল ওর দোকানে। তাই নাকি? তারপর? তারপর তারপর আর কি? আপনার নামটাই বা কি? বলো মাছি এসেছে। মাছি এসেছে। ও এরকম প্রত্যেক দিনই খায়। এবার এগুলো নিয়ে যাচ্ছি, কেমন? কিন্তু এরপর কি আর ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে যাওয়া যাবে? আলবাত যাবে। আর যখনই যাবি, ময়রাকে মাছির কথাটা মনে করিয়ে দিবি। ব্যাস, চিড়বির করে নিজেই জ্বলবে। নে খোকা, এবার যা, আমি বসছি। এ কি, রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? বাহ, আমি তো তখন তোমায় কত করে বললাম, মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। এ কি ধরনের মাছি? বড় মাছি, বেশ ভুঁড়িওয়ালা মাছি। হায় 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 হায়, আমার রসগোল্লা সব কে নিয়ে চলে গেল রে। তুই খোকা নস, মস্ত বড় বোকা। আর তার থেকেও বড় বোকা হলাম আমি, যে কিনা তোকে দোকানে পাহারায় রেখে ঘুমোতে গেছিলুম। হায় 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 রে, আমার সব রসগোল্লা গুলো হাওয়া করে চলে গেল। হায় 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 রে। সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। শুধু হাসলে হবে না, তোমাদেরও কিন্তু কথা রাখতে হবে। আমাদের আবার কি কথা? বাহ, ভুলে গেছিস? এই জন্যেই তোর পড়াশোনার এই অবস্থা, বুঝলি? না না গোপাল দাদু, আর আমরা কখনো না বলে অন্যের জিনিস নেব না। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, করবো না করবো না। কিন্তু গোপাল দাদু, তোমাকে এইভাবে রোজ আমাদের গল্প শোনাতে হবে। শোনাতে হবে, শোনাতে হবে, শোনাতে হবে। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ করেছেন, গায়ে গঞ্জে কারোর অসুখ বিসুখ করলে সঙ্গে সঙ্গে ওনার তৈরি চিকিৎসালয় নিয়ে যেতে হবে। দেরি করলে বিপদ হবে। ও ঘোচক মশাই, আমরা সব পাড়ায় পাড়ায় পা খেয়ে বেড়াই, আমরাই তো সবাইকে বলবো। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। সত্যি ভাই, আমাদের মহারাজের সব দিকে নজর। কত বড় রাজা, তবু একেবারে মাটির মানুষ। সত্যি পুটি, কত বড় রাজা, কিন্তু কাউকে ভয় দেখায় না। শুনলাম নদিয়ার রেঁদাচোর ধরা পড়ার পর থেকে
ওকে খালি কাতুকুতু দেওয়া হয়েছিল। লোকটা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জো। আর আমাদের নেড়িমুদিকে ওজন কম দেবার জন্য কি শাস্তি দিল ভাবো? কি শাস্তি গো চিমটি? হুম 57টা বড় বড় বাতাসা খাওয়ালো। নো জল নট কিচ্ছু। এসব তো আমাদের রাজা মশাইকেই মানায়। আসলে এসব গোপাল দাদুর বুদ্ধি। ঠিক বলেছিস। তা সে কি রে, সকাল বেলায় সবাই একেবারে বাড়িতে হাজির। হ্যাঁ, কি ব্যাপার ন্যাপলা? গোপাল দাদু আজ সকালেই রাজামশাই ঢেড়াদার ঢেড়া পিটিয়েছে। কারোর অসুখ করলে সময় নষ্ট না করে চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনে মরে গেল। কি দুঃখ। ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভা। এ বুদ্ধি আমার আসে নাকি বল? হ্যাঁ, তাহলে রাজামশাইয়ের বুদ্ধি? হুম, রাজা মশাইয়েরও না। তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। ইলেভেলের লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার, বুঝলি? মস্ত ব্যাপার, শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে, সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাই যাকে বলে। ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা। ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল! আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশি গেছে, দেখেছো কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাজ, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে? রাজবৈদ্য নেই ভাবলেই পেটটা কেমন গুড়গুড় করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজামশাই যদি অভয় দেন, তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন? রাজপণ্ডিত শুনুন শুনুন, কি বলে গোপাল শুনুন। কি অদ্ভুতং! বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং। কালে কালে কতই হবে, পিঠে পুলির ল্যাজ বেরোবে। বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ,
শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি, তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো কাঁধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী, মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা, নাপিত, নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000! মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাপু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেঁচেছি। এইবার তোমাকে আসল বাছা বাঁচতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য? দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক, খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে ৭৩,০০০ রোগ বলে যাব। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তরকা, কম্প, ঝম্প, শ্বেতসার, কত হলো? কে এমন মূর্খ আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি নাতনি রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, বেগুন চোরা, দাপট কাঁটা, কে আটকা, মরা মাছ, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে। শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে, সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী। গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই,
আচার্য মশাই এগিয়ে আসুন, এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে পেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই দু চারটে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবারে বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আরে দূর দূর, নাবালক দুগ্ধপোষ্য ২৫০০ মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এ কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। হ্যাঁ, এ রোজই ২.৫ পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? ১৫০০ হবে, কি বলো? আমি দেখেছি ১৮,৭৭১ জন, মরেছে ১৮,৩০০। লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খায়, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো, খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো? খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো। আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি ১০০০ খানেক রোগী, আর মরেছে মাত্র ৩০ জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন, আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ, এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে আপনি আরো ভুল করতেন যে, কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন। যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন তিনিই যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়, লজ্জা পায়, তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ। নির্বাচন শেষ মহারাজ। সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও, তুমি এই বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া। তাই সামান্য রোগ হলেই চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজামশাই ঠিকই বলেছেন,
তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। নবদ্বীপ বৈকুণ্ঠের হর্তা কর্তা বিধাতা, দণ্ডমুণ্ডের কর্তা, যার শাসনে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই মহারাজ প্রভু কৃষ্ণচন্দ্র বাহাদুর সভায় আসছে। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। প্রভাতে রাজার মুখ যেই জন দেখে, তার ভাগ্যে ভাগ্যদেবী ভালো কথা লেখে। রাজা যেন গগন সূর্য, বৈকুণ্ঠ ঈশ্বর, তার সঙ্গে পাল্লা দিতে কে খায় ঠক্কর? হয়েছে হয়েছে, রোজ রোজ এত তেল ঢাললে পিছলে পড়ে যাও যে। যাকে সবার কাজ শুরু হোক। মন্ত্রী, সবার কাজ শুরু করার আগে একটু জ্যোতিষ মশাইয়ের একটা কথা শুনে নিন রাজা মশাই। যা কলা, সভায় বসতে না বসতেই জ্যোতিষী মশাইয়ের কাছে কুস্তি পড়ার ভাল লাগে না। এমন কথা মুখে আনবেন না যজমান। নবদ্বীপের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা। হ্যাঁ, গেল যা, যাত্রা গাইতে হবে না। খোলাখুলি কথাটা বলুন তো, মানে ঝেড়ে কাশুন। মহারাজ মুর্শিদাবাদ থেকে নবাব ল্যাংড়া হরকড়াকে দিয়ে পত্র পাঠিয়েছে। ওই ল্যাংড়া হরকড়াটাকে ডাকা করাও। মুর্শিদাবাদের নবাব সরকার থেকে পাঠানো ল্যাংড়া হরকড়া হাজির হো। হাজির। কে রে? নবাব সাহেবের চিঠি বয়ে এনেছি জনাব, আজই ফিরতে হবে। ওই চিঠিটা নিয়ে একটু পড়ে দাও না পণ্ডিত। উত্তম, দাও চিঠি দাও। শ্রী শ্রী নবদ্বীপ রাজ মহামহিম কৃষ্ণচন্দ্র রায় বরাবরেশু। আপনার সভায় তো জানি জ্ঞানী গুণীদের বসিয়ে বসিয়ে খাওয়ান। আমি কজন হিন্দু গণৎকারকে চাই, কাল সকালেই আমার সভায় যেন দেখতে পাওয়া যায়। পালকি পাঠালাম, ভবদীয় নবাব বর্দি আলী খাঁ। আমি তো ভাগ্য গণনা করি না, একদম ছেড়ে দিয়েছি রাজা মশাই। এই ল্যাংড়া, তুই বাইরে যা দাদা। আমার মনে হয় ওই হরচক্রবর্তী আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দি। দাবি নেই। হ্যাঁ, বড় নৈবেদ্য খাবার বেলা তুমি জ্যোতিষী, আর এখন এখন তুমি তুলসী পাতা না? হরু যাবে কেন? হরু যাবে কেন? জানিস মহারাজের সঙ্গে নবাব সাহেবের শত্রুতা। আগে মহারাজ, এই হরু আর পঞ্চাকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ভালো দেখায়? আমি বলি কি মশাই, জ্যোতিষ মশাই যান, কত লেখাপড়া, মা সরস্বতীর আঁচল চাপা পণ্ডিত। কি মুখ খুঁড়ে এই কৃষ্ণপক্ষে আমি যাব নবাবের কাছে? আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন। ওই নবাবটা আমার 1 নম্বরের শত্রু। জানি গোপাল, জানি। ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই। তুমি কি বলো? আমার মনে হয় মহারাজ জ্যোতিষী হরু ঠাকুর আর পঞ্চু ঠাকুরকে পাঠিয়ে দিন। নইব নইব, মুখু ভাঁড়, বলছি এটা কৃষ্ণপক্ষ। আমি তো আর কষতেই জানি না। আমি গিয়ে কি করব বলুন? আমি তো কথাই বলতে পারি না। তবু তোমরা 3 জনই যাবে। সেনাপতি, ঘোষণা করো। মহারাজ ঠিক করেছেন, মুর্শিদাবাদের নবাবের সভায় কাল যে 3 জন গণৎকার উপস্থিত হবেন, তারা হলো এই জ্যোতিষী মশাই ও হরু ঠাকুর আর পঞ্চা ঠাকুর। ব্যাস, হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। বন্দগি জাহাপনা, আপনি হলেন গিয়ে গরিবের, যাকে বলে কিনা মা বাপ। জনাব, যা হুকুম করবেন তাই করে দেব। মহারাজ তাই বলেই পাঠিয়েছেন। অথচ হুজুর, আপনার নসিব গণবার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। খামোশ, ক্ষমতাই আমাদের নেই। হ্যাঁ,
হুজুরের নসিব গনবা তোরা কে রে? হ্যাঁ, তোরা কে? বেত্তামিজ! কাকে ধরে এনে পাঠালো কৃষ্ণচন্দ্র? জাহান নামে যাওয়ার জন্য কম্পাক পা বাড়িয়ে দিয়েছে। এতদিনে হুজুর আচ্ছা কসরত করেছেন, ফাঁদে পড়েছে আহাম্মুকটা। খালি পাশ কাটিয়ে পালায়, হ্যাঁ, খালি পাশ কাটিয়ে পালায়। এই পণ্ডিত কটাকে 3টে বাপ জানতে চাই, না বলতে পারলেই শুল। এ উজিরটা কি রে? ফুলে বসিয়ে কি হবে? কয় কয় বিশাল কয়। জি কয়েল লাগে 20 সাল টোপ্পা। মরে যাব খোদা বন্ধ। ছেলে পিলে সব গাছতলায় গিয়ে বসবে। কেউ জুটবে না জানাব। আমার আবার ভাতে একটু ঘি না পেলে চোয়া ঠেকুর ওঠে। তার চেয়ে 3টে সওয়াল পুছতে বলুন উজির সাহেব। यही मर्द का बात। কি করব হুজুর? ডাঙায় বাঘ আর জলে কুমির। আপনাকে খুশ করে না ফেললে কৃষ্ণচন্দ্র ছাড়বে নাকি? জান কবুল, সওয়াল পুছ করুন। बहुत अच्छा। पहला सवाल, माटिर नीचे की আছে? মাটি আছে। मिट्टी के अंदर में क्या है? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর মাঝখান ঠিক কোন জায়গাটা? আমি তো রাজ সরকারে জরিপ করি না খোদাবান। সত্যি বলছি, আমিও করি না। মাসে তোলার দিব্যি। জরিপের লোক সব আলাদা। এই মা কালীর দিব্যি। तीसरा सवाल, 3 নম্বর প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরতে গেলে কি করতে হবে? পায়ে হেঁটে। हाँ, पैदल पैदल। কি মুশকিল, অত হাঁটা যায় নাকি? সাদা সাপটা কথা জানাব, আমাদের বইয়ে এসব সওয়ালের কোনো জবাব নেই। দিন দিন গারদে পাঠিয়ে। क्या तुम जवाब देगा? জি। 3 सवालेर जवाब देगा? बहुत अच्छा। बताओ। আমি একটা জবাবও দিতে পারবো না হুজুর। ফাটকে চালান করে দিন, এর চেয়ে মরা সহজ। অসম্ভব, অসম্ভব। মন্ত্রী, এই যে মহারাজ, এই যে মহারাজ, বলি থাকো কোথায়? আমি তো আপনার পাশে পাশেই থাকি মহারাজ। প্যাকাটি কোথাকার, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তবু হুঁশ নেই। যেন মাথায় পড়িল আকাশ ভেঙে, তবু দিন কাটে খেয়ে ও দে। মন্ত্রী না ষড়যন্ত্রী ভাই, দুষ্টু। বাক্যম অনর্থকম আজে বাজে কথন বন্ধন। মহারাজের 3 গণৎকারকে নবাব ফাটকে পুড়ে দিল, আর উনি এসছেন অং বং চং করতে। মহারাজ, আমি বলি কি, এই নবাবের নামে একটা পদ্য লিখে পাঠাই। এই যে আমি লিখেও ফেলেছি। তুমি আমার প্রিয় নবাব, তোমায় আমি দিচ্ছি জবাব, বুকটা আমার দুরু দুরু। এটা একটা আস্ত গরু। মহারাজ, সৈন্যবাহিনী নিয়ে গিয়ে একটা যুদ্ধ করে দেখি। তুমি বুদ্ধি ঢেকি, 3টে প্রশ্নের জবাব দিতে পারো না, পাকামো করতে এসেছো। বিজ্ঞানী মহারাজ, প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু নবাব তো আসলে ঝগড়া বাঁধাতে চাইছেন, কোনো জবাবই যে শুনবেন না। কি সর্বনাশ! তার মানে আবার খাজনা বাড়াবার তালে আছে? হ্যাঁ, তাহলে এখন উপায়? নবদ্বীপের 3 পণ্ডিত নবাবের ফাটকে জীবন কাটাবে। এ মা, ভীষণ লজ্জা করে। লোকে কি বলবে? ম্যাগো, ঠিক যেন ছন্দ ছাড়া পদ্য। মিষ্টি ছাড়া আবার কাঁচা গোল্লা হয় নাকি? কি করে মুখ দেখাবো ভাই? যা। আর একটা কথা বললে তোমাকে 17 ঘরের নামটা মুখস্থ ধরবো। খালি ভাবো, ভাবো এখন কি উপায়। আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ। গোপাল, এখন থামো, হাসি মশকরার সময় নয় এখন। আমি তো জানি মহারাজ, উপায় একটাই। কি উপায়? আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ।